হ্যালো বন্ধুরা, তো আগের ভিডিওতে ক্লাস 10-এর লাইফ সায়েন্সের 5 নম্বর চ্যাপ্টার পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণের জীববৈচিত্র্য এবং জীববৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। ঠিক আছে, আর আজকে আলোচনা করব জীববৈচিত্র্যের সংরক্ষণ সম্পর্কে। ঠিক আছে, এই যে জীববৈচিত্র্য সংরক্ষণ, তো এটা আজ আলোচনা করব। তো জীববৈচিত্র্য সংরক্ষণ কি? জীববৈচিত্র্য সংরক্ষণ বলতে বোঝায় যে বর্তমান জীববৈচিত্র্যের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ এবং পরিমিত ও বিজ্ঞানসম্মত ব্যবহার, যার মাধ্যমে একদিকে যেমন বর্তমান প্রজন্ম তাদের প্রয়োজনীয় বৈচিত্র্য ব্যবহার করতে পারবে, অপরদিকে ভবিষ্যৎ প্রজন্ম তাদের প্রয়োজনীয় অনুযায়ী ব্যবহার করতে পারবে। তো এই জীববৈচিত্র্য সংরক্ষণ আবার প্রধান দুটি পদ্ধতিতে ভাগ করা হয়। ঠিক আছে, তো 1 নম্বর হচ্ছে ইনসিটু সংরক্ষণ। ইনসিটু সংরক্ষণ কি? ইনসিটু সংরক্ষণ হচ্ছে বিপন্নপ্রায় উদ্ভিদ ও প্রাণীগুলিকে যখন তাদের প্রাকৃতিক পরিবেশের মধ্যে সংরক্ষিত স্থানে রেখে সংরক্ষণ করা হয়, তা হলো ইনসিটু সংরক্ষণ। ঠিক আছে, তাহলে ইনসিটু সংরক্ষণ কি? যে সকল উদ্ভিদ এবং প্রাণী রয়েছে, সেই উদ্ভিদ এবং প্রাণীগুলিকে নিজস্ব প্রাকৃতিক পরিবেশের মধ্যে সংরক্ষণ করা হয়। ঠিক আছে, নিজস্ব প্রাকৃতিক যে পরিবেশ রয়েছে সেই স্থানেই তাদেরকে সংরক্ষণ করা হয়, সেটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ। তো ইনসিটু সংরক্ষণ যেমন কি কি? যেমন হচ্ছে জাতীয় উদ্যান, ঠিক আছে, তারপর হচ্ছে অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, তারপর সংরক্ষিত বনাঞ্চল, এগুলো হচ্ছে ইনসিটু সংরক্ষণের উদাহরণ। ইনসিটু সংরক্ষণ কি বললাম? যে বিপন্নপ্রায় উদ্ভিদ এবং প্রাণীগুলিকে যে নিজস্ব প্রাকৃতিক পরিবেশের মধ্যে, ঠিক আছে, নিজস্ব প্রাকৃতিক পরিবেশের মধ্যে সংরক্ষণ করা হয়, সেটাই হচ্ছে নিজস্ব প্রাকৃতিক পরিবেশের মধ্যে সংরক্ষণ করা হয়, সেটাই হচ্ছে ইনসিটু সংরক্ষণ। তো ইনসিটু সংরক্ষণ এক্সাম্পল জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, তারপর সংরক্ষিত বনাঞ্চল। তো এই যে জাতীয় উদ্যান, ঠিক আছে, জাতীয় উদ্যান, তারপর এই যে অভয়ারণ্য, তারপর সংরক্ষিত বন, বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো কিন্তু বইতেই আছে। ঠিক আছে, এদের এক্সাম্পলও দেওয়া আছে এবং এদের ডিটেলসে আলোচনাও আছে। তো অবশ্যই বইটা ফলো করবে, বইয়ের মধ্যে দেখতে পাবে। তো ইনসিটু সংরক্ষণের প্রথমে দেখব জাতীয় উদ্যান। তো জাতীয় উদ্যান কি? এটি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। ঠিক আছে, এটা একবারে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীনে থাকে। ঠিক আছে, আমাদের যে ভারতের কেন্দ্রীয় সরকার রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, তো এই সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে মানে তাদের হাতে এটা থাকে। ঠিক আছে, এটা বিশেষ বাসস্থান, কেন্দ্রীয় সংরক্ষিত অরণ্য, যেখানে সেই বাসস্থানের উপযোগী প্রাণীদের সংরক্ষণ করা হয়। ঠিক আছে, সেটাই হচ্ছে জাতীয় উদ্যান। তো এখানে বৈশিষ্ট্য উদাহরণ দেওয়া আছে, তো আমি খাতায় করেছি। ঠিক আছে, আরও বিভিন্ন ধরনের জাতীয় উদ্যান কোন কোন রাজ্যে অবস্থিত ইন্ডিয়াতে, আমাদের ভারতের মধ্যে। তো চলো একটু দেখে নিই জাতীয় উদ্যানের কোথায় কোথায় জাতীয় উদ্যান রয়েছে। তো জাতীয় উদ্যানে কি বলেছে যে এটা শিকার নিষেধ। ঠিক আছে, জাতীয় উদ্যানে যে সকল উদ্ভিদ এবং প্রাণীকে সংরক্ষিত করা হয় সেখানে কিন্তু শিকার নিষেধ। ঠিক আছে, বাস্তুতান্ত্রিক সংরক্ষিত, মানে সেখানে কোনো যে মানুষজন রয়েছে সেখানে কিন্তু প্রবেশ নিষিদ্ধ। ঠিক আছে, একদমই প্রবেশ নিষিদ্ধ, সেটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছে। তো ভারতে মোট 90টি জাতীয় উদ্যান রয়েছে। ঠিক আছে, বর্তমান ভারতে কিন্তু 100টি রয়েছে। প্রথমে ছিল 90টি, কিন্তু বর্তমান ভারতে 108টি হয়েছে। ঠিক আছে, যেমন পশ্চিমবঙ্গের জলদাপাড়া, গরুমারা, তারপর সিঙ্গালীলা, তারপর নেওড়া ভ্যালি, বক্সা, এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান। তারপর উত্তরাখণ্ডে রয়েছে জিম করবেট জাতীয় উদ্যান। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম জাতীয় উদ্যান, ভারতের মধ্যে প্রথম জাতীয় উদ্যান হচ্ছে উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যান। তারপর রয়েছে নন্দা দেবী। ওড়িশা রয়েছে ভিতরকনিকা, সিমলিপাল। ঠিক আছে, তারপর মধ্যপ্রদেশের রয়েছে কানহা, বান্ধবগড়, পান্না। আসামে রয়েছে কাজিরাঙ্গা, মানস। অরুণাচল প্রদেশে রয়েছে নামধাপা। গুজরাটের রয়েছে গির, তারপর ব্ল্যাক বেগ। কর্ণাটকে জাতীয় উদ্যান যেমন বন্দিপুর। রাজস্থানে রয়েছে যেমন রণথম্বর। ঠিক আছে, এগুলো বিভিন্ন রাজ্যের জাতীয় উদ্যান। তো জাতীয় উদ্যানকে ইংলিশে আমরা বলি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তো এগুলো ভারতের বিভিন্ন রাজ্যে আমরা জাতীয় উদ্যান দেখলাম। আগে ছিল 90টি জাতীয় উদ্যান, কিন্তু বর্তমান ভারতে রয়েছে 108টি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। এবার দেখব আমরা অভয়ারণ্য। ঠিক আছে, তো অভয়ারণ্য কি? এই অভয়ারণ্য হচ্ছে যে এটি রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থাকে। ঠিক আছে,
জাতীয় উদ্যানটা ছিল কেন্দ্রীয় সরকার মানে সেন্ট্রাল গভর্নমেন্টে ছিল, আর অভয়ারণ্যটা হচ্ছে রাজ্য সরকারের, ঠিক আছে, এটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট। তো এটা হচ্ছে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন বিশেষ। এটা কি বলেছে, জাতিকেন্দ্রিক এক্সিঙ্গো গন্ডার গ্রেট ইন্ডিয়ান বা স্টার্ড অরণ্য এখানে বন্যপ্রাণী নির্বাসে বসবাস ও প্রজনন করতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন, ঠিক আছে। তো এখানে বৈশিষ্ট্য উদাহরণ আছে, অবশ্যই দেখে নেবে। আমাদের ভারতের মধ্যে বিভিন্ন রাজ্যে অভয়ারণ্য দেখতে পাই, ঠিক আছে। তো তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট আছে যেগুলো এক্সামে আসতে পারে, ঠিক আছে, ক্লাস 10 কিংবা এনএমজিএনএম এন্ট্রান্স এক্সামে। তো এই বিশেষ ইম্পর্টেন্টগুলো করেছি। তো কি বলেছে, অভয়ারণ্য ভারতে মোট 492টি অভয়ারণ্য ছিল, কিন্তু বর্তমান ভারতে 544টি অভয়ারণ্য আছে, ঠিক আছে। 544টি অভয়ারণ্য রয়েছে বর্তমান ভারতে, বিভিন্ন রাজ্য মিলে 544টি অভয়ারণ্য রয়েছে, কিন্তু আগে 492টি ছিল, ঠিক আছে। তো অনেকগুলোই অভয়ারণ্য, তো তার মধ্যে আমি ইম্পর্টেন্ট যেগুলো, ঠিক আছে, একদমই যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো করেছি। পশ্চিমবঙ্গের বেথুয়া ডহরি, তারপর চাপড়ামারি, ঠিক আছে, সজনেখালি, জলদাপাড়া, এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের অভয়ারণ্য। তারপর উড়িষ্যার যেমন চিল্কা, কর্ণাটকের বন্দিপুর। তো ক্লাস 10-এর পক্ষে এইগুলোই যথেষ্ট, ঠিক আছে। তো অভয়ারণ্যের ক্ষেত্রেও কিন্তু মানুষজনের প্রবেশ নিষেধ, ঠিক আছে। জাতীয় উদ্যানে যেমন মানুষজনের প্রবেশ নিষেধ ছিল, সেরকম একই রকমভাবে অভয়ারণ্যের ক্ষেত্রেও মানুষের প্রবেশ নিষেধ। এবার হচ্ছে সংরক্ষিত বন। তো সংরক্ষিত বন কি, নির্দিষ্ট কোনো অরণ্য বন্যপ্রাণীর সংখ্যা কমে গেলে সংরক্ষণের উদ্দেশ্যে বন বিভাগের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়কালের জন্য জনগণের প্রবেশ নিষিদ্ধ করে বন্যপ্রাণীর সংরক্ষণ করা হয়, ঠিক আছে। নির্দিষ্ট কোনো অরণ্য বন্যপ্রাণীর সংখ্যা কমে গেলে সেই একটা নির্দিষ্ট একটা বন সংরক্ষিত বন করে হয়, সেখানে নির্দেশ অনুযায়ী সময়কালের জন্য জনগণের প্রবেশ নিষিদ্ধ করে বন্যপ্রাণীর সংরক্ষণ করা হয়, ঠিক আছে। এটাও কিন্তু স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে, এটাও কিন্তু স্টেট গভর্নমেন্ট। এটা মানে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে নয়, এটা রাজ্য সরকারের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে কিন্তু মানুষের প্রবেশ আছে, এখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ নয়, এখানে মানুষকে প্রবেশ করতে দেওয়া হয়, ঠিক আছে। বন্যপ্রাণী সংরক্ষণের জন্য মানুষদেরকে এখানে প্রবেশ করতে দেওয়া হয়। এইরকম অরণ্যকে বলা হয় সংরক্ষিত অরণ্য, ঠিক আছে। তো এখানে বৈশিষ্ট্য উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে। বর্তমান ভারতে সংরক্ষিত বনাঞ্চলের সংখ্যা রয়েছে 115টি, ঠিক আছে। যেমন পশ্চিমবঙ্গের বৈকুণ্ঠপুর, চাপড়ামারি, এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের সংরক্ষিত বনাঞ্চল। তারপর আসামের যেমন কাজিরাঙ্গা, গুজরাটের গির, ঠিক আছে, এখানে অনুমতি নিয়ে প্রবেশ করা যাবে, ঠিক আছে। সংরক্ষিত বনাঞ্চলের ক্ষেত্রে কিন্তু প্রবেশ করা যায়, ঠিক আছে। তো এবার রয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ। তো বায়োস্ফিয়ার রিজার্ভ কী বলেছে, 1975 সালে ইউনেস্কোর ম্যান ও বায়োস্ফিয়ার প্রোগ্রামের কার্য অনুযায়ী বায়োস্ফিয়ার রিজার্ভের ধারণা তৈরি হয়। কোনো বিশেষ বাস্তুতন্ত্র সমন্বিত বৃহৎ অঞ্চলকে একত্রে সংরক্ষিত করা হলে সেটি হলো বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে। এটির মূল 4টি উদ্দেশ্য হলো সংরক্ষণ, তারপর গবেষণা, ঠিক আছে, তারপর শিক্ষা এবং স্থানীয় সহযোগিতা। বইয়ের মধ্যে কিছু বৈশিষ্ট্যের উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে, এখানে উদাহরণ দেওয়া আছে তারপরের পেজে। তো বর্তমান ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা হচ্ছে 18টি, ঠিক আছে। তার মধ্যে দেখো যেমন নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা কি, এটা হচ্ছে 1986 সালে, ঠিক আছে, 1986 সালে হয়। তো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ নামে পরিচিত, ঠিক আছে। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, সেটি কি 5520 বর্গ কিমি স্থানযুক্ত অঞ্চলে রয়েছে, ঠিক আছে। 5520 বর্গ কিমি এরিয়া নিয়ে রয়েছে, যেমন কর্ণাটক, কেরল আর তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, ঠিক আছে। কর্ণাটক, কেরল আর তামিলনাড়ু রাজ্যে এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত। তো এই যে তারপর রয়েছে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা 1988 সালে তৈরি হয়, ঠিক আছে। 1988 সালে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ গঠিত হয়। এটি পশ্চিমবঙ্গে অবস্থিত 4264 বর্গ মাইল স্থান নিয়ে আছে, ঠিক আছে। 4264 বর্গ মাইল অঞ্চল নিয়ে এই সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। তারপর এখানে বাঘ, কুমির সংরক্ষণ কেন্দ্র এবং পাখিরালয়, ঠিক আছে, রয়েছে। তো এখানে এই যে বায়োস্ফিয়ার রিজার্ভের ছবি রয়েছে, প্রথমে রয়েছে
ট্রানজিশন এরিয়া, ঠিক আছে। তারপরে রয়েছে বাফার এরিয়া, তারপর কোর এরিয়া। তো আমরা এখানে তিনটে এরিয়া দেখতে পাচ্ছি। তো সব থেকে বাইরের এরিয়া যে পিঙ্ক কালারের রয়েছে, ঠিক আছে, ট্রানজিশন এরিয়া, ঠিক আছে, এটা কি এখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে। তারপরে এই যে সেকেন্ড লাইনটা রয়েছে, সেকেন্ড এরিয়াটা মানে বাফার এরিয়া, অরেঞ্জ কালার দেখতে পাচ্ছ। এখানে বন দপ্তর অনুমতি সাপেক্ষে এখানে গবেষণার জন্য প্রবেশ করা যায়। তারপর একদম যে মাঝের এরিয়াটা রয়েছে, তারপর এই যে একদম নীল কালারের মাঝের এরিয়াটা রয়েছে, সেটা হচ্ছে কোর এরিয়া। এখানে জনসাধারণের প্রবেশ এখানে সম্পূর্ণ নিষিদ্ধ, ঠিক আছে। তো এই কোর এরিয়াতে কিন্তু কোনো জনসাধারণকে প্রবেশ যেতে দেওয়া হয় না, ঠিক আছে, এখানে একদম নিষিদ্ধ থাকে। এই দুটো এরিয়াতে, ট্রানজিশন এরিয়া আর বাফার এরিয়াতে কিন্তু প্রবেশ করা চলে, কিন্তু কোর এরিয়াতে প্রবেশ নিষিদ্ধ। তো এটাই হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভের গঠন। তো 1975 সালে ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামের কার্যক্রম অনুযায়ী বায়োস্ফিয়ার রিজার্ভ তৈরি করা হয়, ঠিক আছে। তো ইউনেস্কোর ফুল ফর্ম কি? ইউনেস্কোর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ঠিক আছে। আর এমএবির ফুল ফর্ম কি? এমএবির ফুল ফর্ম হচ্ছে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম, ঠিক আছে। এই যে ইউনেস্কোর ম্যান ও বায়োস্ফিয়ার প্রোগ্রাম অনুযায়ী কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ তৈরি হয়। তো পৃথিবীর 94টি দেশে 408টি ছিল বায়োস্ফিয়ার রিজার্ভ এবং ভারতে 13টি ছিল, ঠিক আছে। তো বর্তমান পৃথিবীতে 129টি দেশে 714টি রয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ এবং বর্তমানে ভারতে রয়েছে 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে। আগে পৃথিবীতে 94টি দেশে 408টি ছিল, আর ভারতে আগে ছিল 13টি বায়োস্ফিয়ার রিজার্ভ। আর বর্তমানে পৃথিবীতে 129টি দেশে 714টি রয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ, আর বর্তমানে রয়েছে ভারতে 118টি বায়োস্ফিয়ার রিজার্ভ। যেমন পশ্চিমবঙ্গে সুন্দরবন, ওড়িশার শিমলিপাল, তামিলনাড়ুর নীলগিরি, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। তো এইগুলোই হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে। তো ক্লাস 10-এ এত ডিটেলসে আসবে না, ঠিক আছে, যতটুকু আছে ততটুকুই আলোচনা করলেই হবে, ঠিক আছে। আর যারা এনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দেবে তারাও দেখবে। তো বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যেই তিনটি কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, অবশ্যই দেখবে। তো ইনসিটু সংরক্ষণ সম্পর্কে আলোচনা করলাম, যেমন জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ। এবার আলোচনা করব এক্স-সিটু সংরক্ষণ সম্পর্কে, ঠিক আছে। তো এই যে এক্স-সিটু সংরক্ষণ কি? যখন কোনো জীবকে কোনোভাবে তার স্বাভাবিক বাসস্থানে বাঁচিয়ে রাখা সম্ভব হয় না, ঠিক আছে, তখন তাদের স্বাভাবিক বাসস্থানের চেয়ে অন্য স্থানে, যেমন বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানায় রেখে বাঁচার অনুকূল পরিবেশ সৃষ্টি করে কৃত্রিমভাবে সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করা হয়, ঠিক আছে। তাহলে এক্স-সিটু সংরক্ষণটা কি? যখন কোনো জীবকে কোনোভাবে তার স্বাভাবিক বাসস্থানে বাঁচিয়ে রাখা সম্ভব হয় না, মানে তাদের নিজস্ব যে প্রাকৃতিক বাসস্থানে রয়েছে সেখান থেকে তার বাইরে এসে তাদেরকে সংরক্ষণ করা হয়, ঠিক আছে। তাদের স্বাভাবিক বাসস্থান থেকে তাদের যে নিজস্ব ন্যাচারাল স্বাভাবিক বাসস্থান ছিল সেখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে তাদেরকে বাসস্থানের অনুযায়ী সংরক্ষণ করা হয়, ঠিক আছে। যেমন বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, এগুলি বাঁচার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে কৃত্রিমভাবে যে বৃদ্ধি করার চেষ্টা করা হয়, সেটাই হচ্ছে ইনসিটু সংরক্ষণ। তো ইনসিটু সংরক্ষণের এক্সাম্পল কি? যেমন বোটানিক্যাল গার্ডেন, ঠিক আছে, বোটানিক্যাল গার্ডেন, তারপর রয়েছে চিড়িয়াখানা, তারপর জাম ব্যাংক, ঠিক আছে। জাম ব্যাংকের আবার বিভিন্ন ভাগ রয়েছে, যেমন বীজ ব্যাংক, ঠিক আছে, তারপর পরাগ ব্যাংক, তারপর রয়েছে জিন ব্যাংক, ঠিক আছে, তারপর জিন ব্যাংক রয়েছে। তো এইগুলো হচ্ছে বিভিন্ন এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ, আর এখানে বইতে বৈশিষ্ট্য এবং এক্সাম্পলগুলো দেওয়া আছে, ঠিক আছে, দেখে নেবে। তো ভারতে দুটি জিন ব্যাংক রয়েছে, একটা হচ্ছে ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস NBPGR, এটি দিল্লিতে অবস্থিত, ঠিক আছে। শস্য ও উদ্ভিদের জন্য ধান, গম, ভুট্টা বীজ পরাগেরও খুব নিম্ন তাপমাত্রায় তরল নাইট্রোজেনে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা হয়, একে ক্রায়ো সংরক্ষণ বলা হয়, ঠিক আছে। ক্রায়ো সংরক্ষণের জন্য তরল নাইট্রোজেনের প্রয়োজন হয়। তো কী বললাম? ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস, এটা দিল্লিতে অবস্থিত। আর 2 নম্বরটা হচ্ছে ন্যাশনাল ব্যুরো অফ
অ্যানিম্যাল জেনেটিক রিসোর্সেস, ঠিক আছে, NBAGR। এটা হরিয়ানার কার্নালে অবস্থিত। এখানে প্রাণীদের শুক্রাণু ও ডিম্বাণু খুব নিম্ন তাপমাত্রায় -190°C সংরক্ষণ করা হয়, ঠিক আছে, -190°C সংরক্ষণ করা হয় কি না, প্রাণীদের শুক্রাণু এবং ডিম্বাণু, ঠিক আছে, নিম্ন তাপমাত্রা -90°C মাইনাস আছে। তাহলে দুটো জিন ব্যাংক, ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস আর 2 নম্বর হচ্ছে ন্যাশনাল ব্যুরো অফ অ্যানিম্যাল জেনেটিক রিসোর্সেস। তো ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্সের ক্ষেত্রে দিল্লিতে অবস্থিত এটা। এখানে উদ্ভিদ বিভিন্ন যেমন শস্য উদ্ভিদ, ধান, গম উদ্ভিদ, এই সকল পরাগরেণু, এক্ষেত্রে যেমন শস্য উদ্ভিদের ধান, গম, বীজ পরাগরেণু খুব তাপমাত্রায়, ঠিক আছে, তরল নাইট্রোজেনে সংরক্ষণ করা হয় দীর্ঘদিন ধরে, ঠিক আছে, ক্রায়ো সংরক্ষণ বলে। আর এই যে 2 নম্বর পয়েন্টটা সেটা অ্যানিম্যাল সংরক্ষণ, ন্যাশনাল ব্যুরো অফ অ্যানিম্যাল জেনেটিক রিসোর্সেস, এখানে দিল্লির কার্নালে অবস্থিত। এখানে প্রাণীদের শুক্রাণু এবং ডিম্বাণু খুব নিম্ন তাপমাত্রায় -190°C সংরক্ষণ করা হয়। তো ক্লাস 10-এর বইতে জীববৈচিত্র্য সংরক্ষণের এই যে ছকটা দেওয়া আছে, ঠিক আছে, একটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ, একটা হচ্ছে এক্সিটু সংরক্ষণ, ঠিক আছে। জীববৈচিত্র্য সংরক্ষণকে 2 ভাগে ভাগ করা যায়, ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ। আবার ইনসিটু সংরক্ষণ প্রাকৃতিক পরিবেশে সংরক্ষিত করা হয়, তারপর সংরক্ষিত অঞ্চলে। তো ইনসিটু সংরক্ষণকে আবার 4 ভাগে ভাগ করা যায়, জাতীয় উদ্যান যেমন করবেট, কানহা, সুন্দরবন ইত্যাদি, তারপর অভয়ারণ্য যেমন জলদাপাড়া, সজনেখালি, তারপর বায়োস্ফিয়ার রিজার্ভ যেমন নীলগিরি, নন্দা দেবী, নকরেক, সুন্দরবন ইত্যাদি, সংরক্ষিত অরণ্য যেমন গরুমারা, ঠিক আছে, এগুলো সব কিন্তু ইনসিটু সংরক্ষণের এক্সাম্পল। তারপর যেমন এক্সিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ কি, যেমন অ্যাকোয়ারিয়াম, গেম ফার্মস, আরবোরিয়া। তারপর যেমন জিন সংরক্ষণ, বীজ ও জননকোষ সংরক্ষণ, কলা পোষণ বা ক্রায়ো সংরক্ষণ। তারপর চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, এগুলো হচ্ছে এক্সিটু সংরক্ষণের উদাহরণ, ঠিক আছে, এগুলো এক্সিটু সংরক্ষণের মাধ্যমে সংরক্ষণ করা হয়, আর এগুলো হচ্ছে ইনসিটু সংরক্ষণের মাধ্যমে সংরক্ষণ করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে ক্লাস 10-এর লাইফ সায়েন্সের 5 নম্বর চ্যাপ্টার পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণের জীববৈচিত্র্য সংরক্ষণ সম্পর্কে আলোচনা করলাম। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা দেখবে, ঠিক আছে। আর পরের ভিডিওতে জীববৈচিত্র্য হটস্পট সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। তো অবশ্যই পরের ভিডিওটা দেখবে আর আগের ভিডিওগুলো দেখবে। তো আজকে এই পর্যন্ত আলোচনা করলাম।